থাকবে না, ঠিক আছে। আর ওই রেডিয়েশন কোইনসাইড এগুলা হচ্ছে ওই আমাদের লেভেলে না, এটা বলবো না। আচ্ছা, যেটা বলতেছি যে আমাদের একদম পরীক্ষার মধ্যে যেভাবে হচ্ছে আসবে আর কি, হ্যাঁ। তো সেটা হচ্ছে একটা ধরো অ্যাক্রোমেগালির পেশেন্ট, হ্যাঁ। যেমন এই পেশেন্টটাকে আমরা যদি দেখি আর কি, যে পেশেন্টের তোমার দেখো মানে মনে হচ্ছে তার মুখটা একটু বড় হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল যে শেপ থাকার কথা শেপটা নাই, এটা থাকবে না। আর লোয়ার যে জটা থাকে এটা হচ্ছে নিচের দিকে চলে আসে, মানে প্রগনাথিজম বলা হয় থাকে। আর লোয়ার চোয়াল যেটা ম্যান্ডিবল যেটা বড় হয় বলে দাঁতগুলো একটু সেপারেটেড হয়ে যায়, ইন্টারডেক্টাল সেপারেশন থাকে, এটা একটা পয়েন্ট। আর হচ্ছে হাত বড় হয়ে যাবে, আঙ্গুল বড় হয়ে যাবে, সফট টিস্যু সোয়েলিং থাকবে আর কি। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের যে কমপ্লেনটা নিয়ে আসে ইউজুয়ালি সে বিয়ের রিং পড়তে পারে না বা রিং পড়তে পারে না, আগে পড়তে পারতো এখন পড়তে পারে না, আগে জুতা যে সাইজের জুতা পড়তো সেই সাইজের জুতা হচ্ছে এখন পড়তে পারে না। সো মেনলি এই কমপ্লেন গুলো নিয়ে আসে। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে তার সারা শরীরে সোয়েটিং বা ঘামের পরিমাণ বেশি থাকে, ডিউ টু সোয়েট গ্ল্যান্ডের হাইপারট্রফি হয় বলে এখানে কিন্তু সোয়েটিংটা থাকে এবং একদম অয়েলি থাকে স্কিনটা, হ্যাঁ, অয়েলি থাকে। এবং এই পেশেন্ট তো দেখো মোটামুটি কিন্তু সে ঘামতেছি বলা যায়, হ্যাঁ, ঘামতেছে। আর যেহেতু গ্রোথটা হচ্ছে আমাদের মেইনলি অনেক কারণেই আমাদের অ্যাক্রোমেগালি হতে পারে, কিন্তু মেইন কারণ যেটা বলা হয় যে 95%-এর বেশি কজ যদি চিন্তা করি তাহলে অবশ্যই পিটুইটারি কজ চিন্তা করতে হবে, এবং সেটা হচ্ছে পিটুইটারি অ্যাডেনোমা যদি হয় তাহলে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং অ্যাডেনোমা হইলে হবে না, অ্যাডেনোমা ফাংশনাল আছে, নন ফাংশনাল আছে, অবশ্যই এটা ফাংশনাল হইতে হবে, হ্যাঁ। তাহলে এই অ্যাডেনোমাটা মাইক্রো অ্যাডেনোমা হইলেও হতে পারে বা ম্যাক্রো অ্যাডেনোমা হইলেও কিন্তু আমাদের হতে পারে। তো পেশেন্ট আরেকটা কমপ্লেন করতে পারে আমাদের হেডেক, মানে এই হেডেকটা আমরা কখন পাবো বা কখন বলবে, যখন পিটুইটারি গ্ল্যান্ডটা বড় হবে তখন লোকাল তার সারাউন্ডিং স্টেজগুলো মানে স্ট্রাকচারগুলোকে সে কিছু প্রেসার দিবে। এই প্রেসারের ফলে প্রথম কমপ্লেনটা আসতে পারে তার হেডেক, হ্যাঁ, হেডেকটা। তার 2 নম্বর কমপ্লেন হচ্ছে এটা যদি ম্যাক্রো অ্যাডেনোমা হয়ে যায় তাহলে অপটিক কাজমাকে চাপ দিবে। তো পেশেন্ট বলবে সে দুই সাইড দিয়ে হাত মানে দেখে না, রাস্তাতে হাঁটলে শুধু সামনের জায়গাটাই দেখে, রাস্তার পাশ দেওয়া হচ্ছে দেখতে পারে না, মানে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়ার কথা বলে। যদি অ্যাডেনোমাটা আরো বড় হয় তাহলে এটা ক্যাভার্নাস সাইনাসকেও গিয়ে ইনভলভ করে। তো দেখা যায় যে ক্যাভার্নাস সাইনাসকে ইনভলভ করবে, স্পেশালি আমাদের পেশেন্টের ডিপ্লোপিয়া ডেভেলপ করতে পারে, যেহেতু এখানে ক্রেনিয়াল নার্ভগুলো থাকে ওই হিসাবে ডিপ্লোপিয়া তার ডেভেলপ হতে পারে। তো লাস্ট স্টেজ দেখা যায় যদি এটা সিভিয়ার ফর্মে যায় তাহলে ওইখানে হ্যামোরেজ হতে পারে পিটুইটারি গ্ল্যান্ডে, হ্যামোরেজ হয়ে সেখানে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হতে পারে। তো এই কজগুলা স্পেশালি আমাদের মানে যেটা বলা হয় যে অ্যাক্রোমেগালির পিছনে মানে দায় ধরা হয় আর কি। এছাড়া মানে পিটুইটারি ছাড়া অন্য জায়গা থেকেও গ্রোথ হরমোন রিলিজ হতে পারে, লাইক যে প্যানক্রিয়াস থেকে হতে পারে, ঠিক আছে, আদার্স যদি অন্য সাইড যদি চিন্তা করি আর কি, তবে এটা একদম রেয়ার কজ, হ্যাঁ, রেয়ার কজ। এখন এই যে গ্রোথ হরমোনটা আছে এটা রিলিজ হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে, ডিউ টু যেটা আমরা বলতেছি যে এটা একটা মানে ফাংশনাল অ্যাডেনোমা হইতে হবে, হ্যাঁ, ফাংশনাল অ্যাডেনোমা হতে হবে বা পিটুইটারি অ্যাডেনোমা হতে হবে। তো একটা পেশেন্টের যদি পিটুইটারি অ্যাডেনোমা থাকে এবং অ্যাক্রোমেগালি থাকে, আমরা তার সাথে আরো কিছু ডিজিজকে কোরিলেশনে আনতে হবে। যেমন একটা পিটুইটারি গ্ল্যান্ডে যদি ফাংশনাল হয় আর কি, তো অন্যান্য হরমোনগুলো কি হবে, বাড়বে। তাহলে অন্যান্য হরমোনের মধ্যে অ্যাসিটিএস দেখতে হবে তার কি অবস্থা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কি অবস্থা দেখতে হবে, তারপরে গোনাডোট্রপিন হরমোনগুলোর কি অবস্থা এগুলোকে আমাকে দেখতে হবে। যেহেতু এটা ফাংশনাল, অন্যগুলাও কিন্তু সিক্রেশন বেশি হবে বা প্রোলাকটিন হরমোনের অবস্থা কি সেটা আমাকে বাইর করতে হবে। এখন এই যে আমরা বলতেছিলাম যে এই পেশেন্টের কুশিং ডিজিজ মানে কুশিং সিনড্রোম হয়েছে, তাহলে কেন চিন্তা করছি, যেহেতু এটা ফাংশনাল অ্যাডেনোমা, সো তার এসিটিএস রিলিজের পরিমাণ বেড়ে যাবে। তো এসিটিএস রিলিজ যখন বেড়ে যাবে তখন আলটিমেটলি কুশিং সিনড্রোম মানে কুশিং ডিজিজ, যেটা পিটুইটারি কারণে যেটা আমরা বলি কুশিং ডিজিজ হওয়ার সম্ভাবনাটা এখানে বেশি। এবং ইভেন দো আমরা তো সাসপেক্ট করতেছি যে তার বাক্কাল মানে যে মিউকোজা আছে এগুলো কিন্তু কালো হয়ে গেছে, জিভা কালো হয়ে গেছে এবং স্কিনটাও কিন্তু কালো হয়ে গেছে, তার অর্থ বোঝা যায় যে তার এসিটিএস এর পরিমাণ বেশি আছে, তাই না, বেশি আছে। তাও এসিটিএসটা কিন্তু হাইপার পিগমেন্টেশনটা করে, পিগমেন্টেশন করে থাকে। যদি তোমার প্রাইমারি কোনো পেশেন্টের কুশিং হয়, হ্যাঁ, কুশিং সিনড্রোম হয়, হ্যাঁ হ্যাঁ করে, যদি প্রাইমারি হয় যারা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হাইপার পরিমাণে সে কর্টিসল রিলিজ করতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিন পিগমেন্টেশনটা আসে না। স্কিন পিগমেন্টেশনের জন্য দায়ী হচ্ছে আমার এসিটিএস। আর এসিটিএস এক তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে, আরেকটা অন্য জায়গা থেকে আসতে পারে, সেগুলো আমরা একটোপিক সাইট বলি। স্পেশালি হচ্ছে আমাদের যদি লাংস স্মল সেল লাং ক্যান্সার হয় সেই ক্ষেত্রে হতে পারে। তাহলে একটা হচ্ছে কুশিং মানে অ্যাক্রোমেগালির পেশেন্টের সাথে আমরা কুশিং সিনড্রোমও পেতে পারি।
আরেকটা হচ্ছে যেহেতু এটা ফাংশনাল টিউমার পিটুইটারি গ্ল্যান্ডে, সো এই জায়গাতে তোমার প্রোলাকটিন সিক্রেশনের পরিমাণও বাড়তে পারে। ঠিক আছে, ফাংশনাল যেহেতু প্রোলাকটিন সিক্রেশন বাড়তে পারে, তাহলে প্রোলাকটিন সিক্রেশন বাড়লে তাহলে প্রোলাকটিনোমা হবে। পেশেন্টের যেটা স্পেশাল মানে ক্রাইটেরিয়াতে বলবে তার মেনস্ট্রুয়েশন বন্ধ, হ্যাঁ, তার প্রেগনেন্সি সে কনসিভ করার ট্রাই করতেছে কিন্তু কনসিভ করতে পারতেছে না, এই কথাগুলো সে ইউজুয়ালি বলে এবং টায়ার্ডনেস এগুলোর কথা বলে থাকে। তো এখন ওই যে আমরা ইনভেস্টিগেশন করলাম যে তার প্রোলাকটিন লেভেল কি আছে, প্রোলাকটিনোমাটা আসলে ফাংশনাল কিনা বা সিক্রেশন হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা প্রোলাকটিন করছি। প্রোলাকটিন করে এখানে দেখলাম কি 50 ন্যানোগ্রাম পার মতো আসছে। তার মানে এটা কিন্তু ম্যাক্রোএডেনোমা, যেহেতু পেশেন্টের হেডেক আছে আর কি, ম্যাক্রোএডেনোমাতে অ্যাটলিস্ট 2000-এর চেয়ে বেশি হওয়ার কথা, ইভেন দো 5000-6000-এর মতো কিন্তু প্রোলাকটিন লেভেল হয়ে যায়। তো এখানে আমরা 2000 মাত্র মানে 50 পেয়েছি। তার মানে এটা প্রোলাকটিনোমা আনলাইকলি বলা হয়, হ্যাঁ, আনলাইকলি। এখন আমরা ওই যে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া একটা শব্দ শুনছি না, ওইখানে ম্যান 1 আছে। পিটুইটারি অ্যাডেনোমা কিন্তু ম্যান 1 গ্রুপের একটা পার্ট। তাহলে এই ম্যান 1 এর সাথে কিন্তু প্রোলাকটিনোমা আছে। তাহলে আমি একটা তো ফাইন্ড আউট করলাম তার প্রোলাকটিনোমা আছে কিনা এটা। তাহলে ম্যান 1 এর অন্যান্য জিনিসগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে, লাইক ইনসুলিনোমা থাকতে পারে পেশেন্টের, কারণ ম্যান 1 এর আন্ডারে। সো পেশেন্ট কিন্তু রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়াতে যাওয়ার একটা হিস্ট্রি আমাদের দিতে পারে। ম্যান 1 এর আন্ডারে গ্লুকাগোনোমা থাকে, তাহলে গ্লুকাগোনোমা যদি হয় তাহলে পেশেন্টের সুগার বেশি থাকবে, আলটিমেটলি ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। ম্যান 1 এর আন্ডারে গ্যাস্ট্রিনোমা থাকে, তাহলে পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ, ডিসপেপসিয়া, এই ধরনের ফিচার নিয়ে আমাদের কাছে আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে ম্যান 1 এর চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে যখন একটা অ্যাক্রোমেগালি পেশেন্ট অর্থাৎ পিটুইটারি অ্যাডেনোমার পেশেন্ট আমরা ডিল করবো। তারপরে যদি বলা যায় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এগুলো বাড়তে পারে, সেগুলো হচ্ছে হরমোনাল কন্ডিশন দেখে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা যেটা হচ্ছে আমাদের এই অ্যাক্রোমেগালি পেশেন্টের আমরা পেয়ে থাকি আর কি তার ডিজিজ সিকুয়েলি অনুসারে, সেটা হচ্ছে 1 নাম্বার কমপ্লিকেশন হিসেবে তার হাইপারটেনশন থাকতে পারে, হ্যাঁ, এবং এই হাইপারটেনশন থেকে তার স্পেশালি হাইপারটেনশন কমপ্লিকেশন গুলো আছে কিনা সেটা খোঁজ করতে হবে। পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করে, হ্যাঁ, অ্যাক্রোমেগালি পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করে, স্পেশালি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্সটা হচ্ছে মেইনলি হয় পাওয়া যায়। আমরা যদি ওজিটিটি করি তাহলে কিন্তু ওইটা পেতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার পেশেন্টের স্পেশালি ক্যান্সার এর সুইটে থাকে, স্পেশালি কোলোরেক্টাল ক্যান্সার। তাহলে একটা অ্যাক্রোমেগালি পেশেন্ট তার কোলোরেক্টাল ক্যান্সার আছে কিনা এটার জন্য আমাদের মানে তার স্টুলে ব্লাড যায় কিনা বা স্টুল অল্টার কালার উইথ ব্লাড আছে কিনা সেটার একটা হিস্ট্রি আমাদের নিতে হবে। তাহলে ডায়াবেটিস, তারপর হচ্ছে তোমার হাইপারটেনশন, তারপর হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার, এই জিনিসগুলো আমাকে অ্যাক্রোমেগালি পেশেন্ট থেকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এছাড়াও যেটা বলা হয় যেমন প্রোলাকটিনোমার কেসটা বলছে, তো বইয়ে লেখা আছে প্রায় একটা অ্যাক্রোমেগালি পেশেন্ট ডিল করলে ওইখানে আমরা 1/3 কেসে প্রোলাকটিনোমা পেতে পারি। ঠিক আছে, 1/3 কেসে প্রোলাকটিনোমা পেতে পারি। তাহলে এইগুলো আমাদের মানে একটা যখন পেশেন্ট ডিল করব তখন হচ্ছে আমরা খুঁজে বের করে নিয়ে আসতে হবে আর কি। এরপরে একটা পেশেন্ট আসলো, তার প্রেজেন্টেশন আসলো, আমরা অ্যাক্রোমেগালি সাসপেক্ট করলাম, সাসপেক্ট করার পরে আমরা ইনভেস্টিগেশনের দিকে যাব, তাই না, ইনভেস্টিগেশনে যাব। তো প্রথমে যদি আমি অ্যাক্রোমেগালির ইনিশিয়াল ইনভেস্টিগেশন চিন্তা করি তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1 এটাকে আমাদের দেখতে হবে। হ্যাঁ, এটা কেন দেখবো, এটা দেখলে আমরা কি পাবো একটা অ্যাক্রোমেগালি পেশেন্টে? তো আমরা যেটা জানি পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন রিলিজ হয়, হ্যাঁ, গ্রোথ হরমোনটা রিলিজ হয়। এই গ্রোথ হরমোনটা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের রিলিজটাকে বাড়ায় দেয়, স্পেশালি লিভার থেকে এটা বেশি রিলিজ হয়, অন্যান্য অর্গান থেকে হতে পারে, প্যানক্রিয়াসের সাইড থেকেও সেটা রিলিজ হয়, তবে লিভার থেকে এটা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরটা বেশি রিলিজ হয়। তো যেহেতু গ্রোথ হরমোন বেশি, সো IGF-1 এর পরিমাণ কি থাকবে এখানে, বেশি থাকবে। তা আমরা একটা ইনিশিয়াল আইডিয়া নিব, যদি IGF-1 বেশি থাকে তাহলে তার গ্রোথ হরমোন রিলিজটা বেশি হচ্ছে। সো এটাতে একটা আইডিয়া ধারণা নিতে হবে। আর যদি না যে তার IGF-1 কম, তাহলে আমি ধরবো যে গ্রোথ মানে তার অ্যাক্রোমেগালি আনলাইকলি, বাট অন্য ডিজিজ হতে পারে সেটা আমরা চিন্তা করব। কিন্তু আমার IGF-1 যদি বেশি পাই তারপরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট উইথ সিরিয়াল গ্রোথ হরমোন মেজার করতে হবে। তাহলে এটা কেন করব, আমার ওজিটিটা করার কারণ কি, যখন একটা পেশেন্টকে আমরা সুগার দিব, আমরা জানি যে হাইপার গ্লাইসেমিক কন্ডিশন বা বডিতে যদি সুগার বেশি থাকে তখন গ্রোথ হরমোন রিলিজটাকে ইনহিবিট করে। অ্যাজ এ রেজাল্ট আমরা ওই সময় যখন ওজিটিটি কস্ট টেস্ট করাবো তখন দেখবো যে তার গ্রোথ হরমোনটা মেজার করবো একদম সিরিয়ালি, বিভিন্ন টাইমে মেজার করব। মেজার করে যদি দেখি যে তার গ্রোথ হরমোন লেভেলটা মানে ক্রোনোলজিক্যালি কমতেছে,
তাহলে ধরতে হবে যে এটা আমি সুগার দেওয়াতে মানে 75 গ্রাম তো সুগার দিচ্ছি, সুগার দেওয়াতে তার গ্রোথ হরমোন সিক্রেশন কমে আসতেছে, তার মানে এটা ইন্ডিকেট করে ডেফিনেটলি এটা হাইপার সিক্রেশন আছে। তো এই জায়গাতে কি হবে, হ্যাঁ এই জায়গাতে কি হবে, নর্মালি আর কি এটা হওয়ার কথা, এই জায়গাতে যেটা হবে সুগার কমার কথা হাইপার গ্লাইসেমিয়াতে, কিন্তু প্যারাডক্সিক্যালি সুগার লেভেল বেড়ে যাবে, কারণ পিটুইটারি অ্যাডেনোমা ফাংশনাল অ্যাডেনোমা। সো এটা আমি ইনহিবিট দিয়া একটা সুগারের ইনহিবিশন দিয়া নেগেটিভ ফিডব্যাক দিয়ে কিন্তু এই গ্রোথ হরমোন সিক্রেশন কমাতে পারবো না। তার মানে ওজিটিটি উইথ সিরিয়াল গ্রোথ হরমোন যদি আমি টেস্ট করি, তাহলে যেটা আমার মানে নর্মাল হওয়ার কথা সেটা হচ্ছে সে ক্রোনোলজি অনুসারে কমার কথা, কিন্তু এখানে হয়ে যাবে কি বাইরে যাবে। সো এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের হচ্ছে গ্রোথ হরমোনে হাইপার সিক্রেশন হচ্ছে, তার মানে এটা অ্যাক্রোমেগালি পেশেন্ট ডিউ টু গ্রোথ হরমোন হাইপার সিক্রেশন। এখন আমরা তাহলে এইগুলা টেস্ট করবো কেন, মানে ওজিটিটি বা সিরিয়াল গ্রোথ হরমোন কেন করবো? আমি সরাসরি তো গ্রোথ হরমোন দেখলেই হয়ে যায়, কিন্তু গ্রোথ হরমোনের রিলিজটা হচ্ছে পালসেটাইল, মানে কখনো হয় কখনো হয় না, মানে বডির শর্ত সাপেক্ষে, যেমন হাইপার গ্লাইসেমিক কন্ডিশনে থাকলে একটা হয়, স্ট্রেসফুল কন্ডিশন থাকলে হতে পারে, তো শর্ত সাপেক্ষে আর কি হয়। এই জন্য আমাকে গ্রোথ হরমোনটা আমি ওই যখন স্যাম্পল নিব তখন হয়তো কম পাইতে পারি, আবার যখন রিলিজ হচ্ছে তখন হয়তো বেশি পাইতে পারি, তখন আমাকে ডায়াগনোসে একটা ডিলেমা দাঁড়া করে দিবে, সেই জন্য আমরা গ্রোথ হরমোনটা অ্যাকচুয়ালি করি না আর কি এখানে। হ্যাঁ, স্পেশাল টেস্ট হচ্ছে এই দুইটা। আর এরপরে যেটা আমরা করব যে আসলে তার পিটুইটারি গ্ল্যান্ডের কি অবস্থা স্ট্রাকচারালি, আমরা এটা দেখার জন্য অবশ্যই একটা পিটুইটারি এমআরআই করতে হবে। হ্যাঁ, এমআরআই করলে ওইখানে আমাদের বলে দিবে যে তার সাইজটা হচ্ছে বড় আছে, মাইক্রো অ্যাডেনোমা হোক ম্যাক্রো অ্যাডেনোমা হোক, সাইজ বড় আছে, একটা অ্যাডেনোমা আছে, এটা আমাকে একটা ইন্ডিকেশন দিবে যে না তার গ্রোথ হরমোন অ্যাকচুয়ালি পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। তো এখন এই ইনভেস্টিগেশন করলাম, ডায়াগনোসিস হইলো আমার, ডায়াগনোসিস পরে তার যে পারপাস থাকতে হবে সেটা হচ্ছে চিকিৎসা, অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্টে যাইতে হবে, এবং এটা হচ্ছে সার্জারি করতে হবে। এবং যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের ট্রান্সফেনোডাল রুটে গিয়ে আমাদের এই যে অ্যাডেনোমা যেটা আছে পিটুইটারি এটাকে কাটতে হবে আগে। সো পিটুইটারি অ্যাডেনোটমি করতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে টার্গেট। তবে সার্জারি করার আগে আমার কিছু প্রিকশন নিতে হবে, সেটা হচ্ছে তার যে বডিতে গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে কন্টিনিউয়াসলি, অথবা টিউমার সাইজ যেটা বড় আছে এটাকে একটু কমানো যায় কিনা, ঠিক আছে, কমানো যায় কিনা, বা গ্রোথ হরমোনের সিক্রেশনটাকে একটু মানে ডাম্পেন করে নিতে হবে। এই জন্য আমাদের কিছু ড্রাগটাকে আমরা আগে দিব। এর মধ্যে যে ড্রাগটা আমরা দিই যেটা ইউনিভার্সাল সিক্রেটরি ইনহিবিটর, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, যেটা অক্টিওট্রাইড ল্যান্ডোরাইড যেটা আমরা বলি, সেটা দিতে পারি। অথবা যদি ধরো যে এই পেশেন্টটা প্রোয়াক্টিনোমা হয়েছে, সেখানটা রিলেটেড করে তার গ্রোথ হরমোন রিলিজ বাড়তেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডোপামিন অ্যাগনিস্ট গুলো দিব। এবং ডোপামিন অ্যাগনিস্ট হচ্ছে তার টিউমার সাইজটাকে সিঙ্কেজ করবে, ছোট করে নিয়ে আসবে, তাহলে পেশেন্টটা রিলিফ হবে। সার্জারি করতে গেলে আমি একটু জায়গা বেশি পাবো, স্পেস বেশি পাবো, কমপ্লিকেশন কম হবে। আর প্রোয়াক্টিনোমা হলে কিন্তু আমরা সার্জারিতে সাধারণত যাব না। মানে গ্রোথ হরমোন অ্যাক্রোমেগালি পেশেন্ট পিটুইটারি গ্ল্যান্ডটা বড় আছে, তারপরে ওইখানে মানে যদি ডোপামিন অ্যাগনিস্ট গুলা দেয় আর কি, ক্যাবারগুলিন দেয়, তাহলে এরা কিছুটা সিঙ্কেজ করে, যেটা একটা পজিটিভ ফর যারা সার্জন তাদের জন্য একটা ভালো মানে সিচুয়েশন আর কি। এই জন্য আমরা আগে থেকে হচ্ছে এই মেডিকেশনটা দিয়ে নেব, তারপর হচ্ছে ট্রান্সফেনোডাল সার্জারিতে যাব, ঠিক আছে, শেষ। কারণ সার্জারি যদি না করতে পারি, সার্জারি যদি কন্ট্রাইন্ডিকেশন হয় বা পেশেন্ট করতে চায় না, তখন আমরা কি করব? তখন মেডিকেল ট্রিটমেন্টে আমাদের প্রেফার করতে হবে। স্পেশালি ওই যেটা বললাম সোমাটোস্ট্যাটিন অ্যানালগ দিয়ে আমরা শুরু করব, যেটা হচ্ছে গ্রোথ হরমোনের সিক্রেশনটাকে কমাবে, মানে অক্টিওট্রাইড ল্যান্ডোরাইড দিব। তার সাথে আমরা ওই মানে যেটা হচ্ছে টিউমার সাইজটা ছোট বেশি হবে না, তারপরে আমরা যতটুকু হয় ততটুকু তো লাভ, সো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাবারগুলিন পেশেন্টকে দিব। এগুলো দেওয়ার পরে যদি এটা যদি কাজ না করে, আমরা অক্টিওট্রাইড দিলাম কাজ হচ্ছে না, গ্রোথ হরমোন সিক্রেশনই হচ্ছে, তাহলে আমাকে এখন টার্গেট রাখতে হবে গ্রোথ হরমোন যে রিসেপ্টরে গিয়ে কাজ করে ওই রিসেপ্টরটাকে ব্লক করে দিতে হবে। সেই ড্রাগের নাম হচ্ছে পেকবিসুমেন্ট। পেকবিসুমেন্ট দিয়ে গ্রোথ হরমোন যে রিসেপ্টরে কাজ করে সেই রিসেপ্টরটাকে বন্ধ করে দিতে হবে। এটাই হচ্ছে ফাইনাল তার ট্রিটমেন্ট। এখন আমাদের কনসার্ট হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে চিন্তা করি হার্ট রিলেটেড মানমাটার অনেক কিছু আছে। তো অ্যাক্রোমেগালি পেশেন্টে কিন্তু হার্টের ইম্প্যাক্টটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি হয়, হ্যাঁ, কার্ডিওমায়োপ্যাথি থাকে। এই জন্য হচ্ছে আমরা এই হার্টের মধ্যে বিভিন্ন কিছু খোঁজার জন্য ট্রাই করতেছি আর কি।
তো স্পেশালি এই প্রেজেন্টেশন গুলাই থাকে আর কি একটা গুরুত্বপূর্ণ তত অ্যাক্রোমেগালি পেশেন্টের ক্ষেত্রে।